অগ্রণ ব্যাংকে থাকা লকারে 832 ভরি স্বর্ণ, সোনার অলংকার, মানে সোনার গয়না যেটা ওরা বলছে, পাওয়া গেছে। এ নিয়ে মোটামুটি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক বেশ সরগরম অবস্থায় আছে। এখন কথা হচ্ছে যে, প্রথমত আমি বলতে চাচ্ছি, এই যে সরগরম হলো, কেন হলো? সরগরমটা কে করলো, কখন করলো, কি উদ্দেশ্যে করলো, কি কারণে করলো? সরগরমটা করেছে এমন একটি সময়ে যখন দেশে এবং বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এবং সব আলোচনা পজিটিভ আলোচনা, এত আগ্রহ, প্রধানমন্ত্রী সারা বিশ্ব মিডিয়াকে এক রকমের জয় করে ফেলেছেন। প্রধানমন্ত্রী এবং তার ছেলে আমাদের নেতা সজীব ওয়াজেদ জয়, উভয়ই যেভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ মিডিয়ায় তোলপাড় করে ফেলেছেন, যা কেউ কল্পনাও করতে পারেনি, যে শেখ হাসিনার খবর এত গুরুত্বের সাথে, এত গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো, বিশ্ববিখ্যাত মিডিয়াগুলো, এবং শেখ হাসিনার ছেলের, আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য বিশ্ববিখ্যাত মিডিয়াগুলো যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে, যেভাবে বিরাট কভারেজ দিয়ে সেগুলো প্রচার করছে, যা বাংলাদেশের ইতিহাসে আর কারো পক্ষে সম্ভব হয়নি, রাজনৈতিক ব্যক্তিত্ব আর কারো পক্ষে সম্ভব হয়নি। এরকম একটি অবস্থায় গতকালকে মহাখালীর করাইল বস্তি, বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি, যেখানে কয়েক লক্ষ লোক বাস করে, কয়েক লক্ষ গরিব মানুষ বাস করে, এবং ওই যেই জমিতে বাস করে সেই জমি তাদের না। এখন মানবিক এবং সামাজিক ঝুঁকির কারণে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করা যাচ্ছে না। সেই বস্তিতে এই শীতের রাতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। আমি বলছি ঘটানো হয়েছে। এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে কেন ঘটানো হচ্ছে। ঘটানো হচ্ছে যে ওই জায়গাটা সরকারি জায়গা, ঢাকার প্রাণকেন্দ্র, ওই জায়গাটাকে নিয়ে অনেক সময় অনেক রকমের অনেক পরিকল্পনা হয়েছিল, কিন্তু ওই যে বললাম যে এই কারণে, সামাজিক বিশৃঙ্খলা, উত্তেজনা, ঝুঁকির কারণে এবং মানবিক কারণে কোনো সরকারই সাহস করে ওখানে কিছু করতে চায়নি। বিকজ যেই সরকারই ছিল, কম বেশি তাদের জনগণের প্রতি একটা দায়বদ্ধতা ছিল, কিন্তু ইউনূসের তো সেই দায়বদ্ধতা নাই। ইউনূস তো জনগণের প্রতিনিধিত্ব করে না, নির্বাচিত সরকারের প্রধান না, তার কোনো দায়িত্বই দেশের জনগণ এই দেশের প্রতি নেই, যার জন্য যে কোনো কাজ তার পক্ষে করা সম্ভব। যেটা বন্দর নিয়ে কথা হচ্ছে, সেটা আমি এই কটার পরে আমি আলোচনা করব। তো সেরকম একটি সময়ে যখন সারা দেশের মানুষের মন এবং চোখ করাইল বস্তির উপরে নিবিষ্ট, 21-22টা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর গাড়ি সেখানে চেষ্টা করছে, মানুষ উদ্বেগের মধ্যে, ঠিক ওই সময় একটা কোঅর্ডিনেটেড এফোর্ট মিডিয়াকে দিয়ে, সমস্ত মিডিয়া মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে শেখ হাসিনার ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, গয়না পাওয়া গেছে, স্বর্ণের গয়না পাওয়া গেছে। এই খবরটা করাইল বস্তির নিউজের চেয়ে এই খবরটা বেশি প্রচারিত হয়েছে, বেশি সামনে এসেছে, এবং বড় সংখ্যক একটা মানুষ এই বস্তির অগ্নিকাণ্ড থেকে সরে গিয়ে ওই খবরের দিকে চলে গেছে। এটাই ওদের সাফল্য। এখন কথা হচ্ছে, আমি একটা কারণটা বললাম যে কেন ওই সময়ে এই জিনিসটা প্রচার করলো ব্যাপকভাবে, ব্রেকিং নিউজ দিয়ে, ব্রেকিং নিউজের কাউন্টার ব্রেকিং নিউজ দিয়ে। ওই অগ্নিকাণ্ড ছিল ব্রেকিং নিউজ, সেটার উপরে কাউন্টার ব্রেকিং নিউজ দিয়ে এই খবর দিয়ে সেটা ঢেকে দিল।
এখন কথা হচ্ছে, এই খবরটা যে প্রচার করলো 832 ভরি সোনার গয়না, এটা কতটুকু সত্য, এটার ভিত্তি কি? প্রথম কথা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গয়না কোথায় পেয়েছেন? এখন এই 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 জিনিসটা এখন আবার প্রচার করছে যে বিদেশি বিভিন্ন সরকার থেকে বা প্রতিষ্ঠান থেকে সরকার প্রধান হিসাবে তাকে যে উপঢৌকন দেওয়া হয়েছে সেগুলি সে রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে সে ব্যক্তিগতভাবে রেখে দিয়েছে। বিদেশি রাষ্ট্র প্রধানমন্ত্রীকে অনেক সময় অনেক উপহার দিয়েছে, সুভেনির দিয়েছে, অনেক বই দিয়েছে, অনেক কিছু দিয়েছে, সেগুলি ছবি আছে, সেগুলি সাথে সাথে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে মিডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই জিনিস ওই রাষ্ট্র থেকে বা ওই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে। এটা কয়েক ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, কারণ না জানালে মানুষ জানবে কিভাবে যে ওই রাষ্ট্রদূত বা ওই রাষ্ট্রের প্রধান বা ওই বিশ্ব সংস্থা তাকে এই উপহারটা দিয়েছে। এটা জানানো সরকারের দায়িত্ব, এটা জানানো সরকারের কর্তব্য। অতএব যারা এখন এইসব ছড়াচ্ছেন তারা যেন ওই খবরগুলো আগে বের করেন যে শেখ হাসিনা কোন উপহার কোন রাষ্ট্র থেকে কোন প্রতিষ্ঠান থেকে পেয়েছে, যেটা লকারে রেখেছে। এক, এটি হচ্ছে শেখ হাসিনার যেই গয়নার কথা বলা হচ্ছে, যে ছবি আমি কালের কণ্ঠে দেখলাম, সেই ছবিটা ছবিতে আমি দেখলাম যে যেগুলিকে আমাদের দেশে বিয়ের সময় যে বড় বড় সীতাহার বলে এগুলিকে, সেই হার দেওয়া হয়, এরকম বেশ কয়েকটি সীতাহার দেখলাম ওখানে। এগুলি তো বিয়ের গয়না, এগুলো তো কেউ কাউকে উপহার দেয় না। প্রধানমন্ত্রীকে কেউ যদি উপহার দেয়, দিতে পারে, আত্মীয় স্বজন পরিচিত কেউ কেউ দিতে পারে, একটা আংটি দিবে, নয়তো 6টা 10টা 12টা চুরি দিবে। উনি হাতে চুরি পরতো সবসময়, 6টা চুরি পরতো, চিকন চুরি পরতো, ওগুলি তো গণভবনই। উনি তো কোনো আংটি পরতেন না, শুধু 2টা পাথরের আংটি পরতেন। উনি অনেক এই স্বর্ণের একটা চেইন পরতেন, মাত্র কয়েকটা চেইন ছিল, 5-6টা চেইন ছিল, একই রকমের একই কাছাকাছি চিকন ইয়ের, ঘুরিয়ে গাড়িয়ে পরতেন। মুক্তার কয়েকটা হার ছিল, আর ছোট ছোট কানের টবের মতো ছিল। যেসব জিনিস স্বর্ণ দেখানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার মতো বা বিয়ের গয়না, ওনার তো বিয়ের গয়না নেই। 75-এর 15ই আগস্টে ওনার বাড়িতে 32 নম্বরে উনি থাকতেন। সেই বাড়িতে ওনাদের পরিবারের সেই জন্মর থেকে পর থেকে যত গয়না ছিল সব ওখানেই ছিল। যারা জাতির পিতাকে হত্যা করেছে, জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে, তারা সেই গয়নাগাটি সব লুটতরাজ করে নিয়ে গেছে। শেখ রেহানা ছিলেন তখন জার্মানিতে। তো কেউ ট্যুরে গেলে, বিদেশে গেলে গয়নাগাটি খুব একটা নিয়ে যায় না, হালকা কিছু, বিদেশে গয়নাগাটি পরে না, ছোটখাটো জিনিস পরে। তো উনির সাথে হয়তো 2-একটা সেই রকমই নিয়ে গেছেন, বাকি সব ওখানেই ছিল। ওগুলি সব তখনই চুরি হয়ে গেছে। তারপর থেকে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে উনি 81 সালে আসার পর থেকে টুকটাক করে কিছু গয়না উনি পেয়েছেন। যা পেয়েছেন তার বেশিরভাগই উনি মানুষকে দিয়ে দিয়েছেন। ওনার হয়তো আত্মীয় স্বজন বা ওনার পরিচিত, আমাদের দলীয় অনেক নেত্রী, অনেক ছাত্রলীগের, যুব মহিলা লীগের, বিভিন্ন, যখন যাকে মন চাইছে, কোনো সরকারি কর্মকর্তার স্ত্রী দেখা করতে গেছে, তাকে দিয়ে দিয়েছে। এরকম শত শত ঘটনা ওনার আছে। ওনাকে যেমন মানুষ দিয়েছে, এবং ওই জিনিসগুলি উনি আবার সবাইকে দিয়ে দিয়েছে। সব জিনিস তো উনি পড়বেন, উনি এগুলি রাখবেন কি করে, কি কারণে দিয়ে দিয়েছেন। আর যা কিছু উনি ব্যবহার করার ছিল, গণভবনে ওনার বেডরুমে একটা লকার ছিল, সিন্ধুকের মতো ছিল, মোটামুটি বড়, যা কিছু ছিল ওখানেই ছিল, বাইরে ছিল। প্রধানমন্ত্রীর জিনিস কে চুরি করবে, তো ওপেন, টুকটাক যেগুলি সবসময় ব্যবহার, সেগুলো বাইরে ছিল, আর ওই সিন্ধুকের মধ্যে ছিল। উনি চলে যাওয়ার পর ওই সিন্ধুক ভেঙে লুট করা হয়েছে, শেষ। যা ছিল ওই সিন্ধুকের সবই নিয়ে গেছে, চুরি করে, লুট করে, ডাকাতি করে নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে,
প্রধানমন্ত্রীর সরি এই লকার, শেখ হাসিনার প্রাইভেট লকার ওপেন করবে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা কাস্টমস বা এনবিআর বা কোনো গোয়েন্দা সংস্থা যখন কোনো অপারেশনে যায়, মিডিয়া তো নেই, কোনো কারণে মিডিয়া না নিলে নিজেরা সেই ক্যামেরা ব্যবহার করে সেগুলি সব ছবি তোলে, ভিডিও করে। আমরা এই যে অপারেশন করা হলো, গুপ্ত অপারেশন, সিক্রেট মিশন, এটার ভিডিও অবশ্যই থাকবে যদি হয়ে থাকে। কিভাবে খোলা হলো, কারণ প্রত্যেকটা লকার দুইটা চাবি থাকে, একটা ব্যাংকের কাছে থাকে, একটা নিজের কাছে, আমার কাছে থাকবে। আমি যখন লকার ওপেন করব তখন ব্যাংকের লোক দিয়ে দুইটা চাবি দিয়ে লকার ওপেন করে তারপর সে চলে যাবে, আমি আমার কাজ সেরে এটা বন্ধ করে চালাবো, তারা আবার বন্ধ করে দেবে। বাট প্রতিটি লকার আবার জরুরি প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, নিরাপত্তার প্রয়োজনে, যে কোনো কারণই হোক, রাষ্ট্রের নিরাপত্তার কারণে হয়তো দেখা যেতে পারে অমুক লোককে আমার সন্দেহ হচ্ছে বা তার অ্যাক্টিভিটিস, তার এটা চেক করতে হবে, এবং সেটা করার জন্য একটা প্রক্রিয়া আছে, ওইটার একটা মাস্টার কি আছে, প্রত্যেকটা লকারের মাস্টার কি আছে। মানে ব্যাংক কর্তৃপক্ষ চাইলে যে কোনো লকার খুলতে পারে, কিন্তু সেটা একটা প্রক্রিয়া আছে, প্রসেস আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুমতি নিতে হয়, সামনে থাকতে হয়, লোকজন উপস্থিত থাকতে হয়, তারপরে সেটা সেভাবে ওপেন করতে হয়। এককভাবে ব্যাংক কর্তৃপক্ষ চাইলেই সেটা ওপেন করতে পারে না। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে, কারণ লকারের চাবি তো গণভবনে ছিল, সেটা তো শেষ। উনি তো লকারের চাবি নিয়ে দিল্লিতে যায়নি। এই ধরনের গোপন একটা অপারেশন, একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয় উদ্ঘাটন করা হবে, সেখানে কিছু পেতেও পারে, নাও পেতে পারে। তো সেটা পেলে পরে সেটা তো অবশ্যই তাদের জন্য একটা বিরাট খবর, ঘটনা। তো তারা সেটা প্রচার করতে পারবে, প্রকাশ করতে পারবে, অবৈধ হলে মামলা মোকদ্দমা করবে, এইটাই তো উদ্দেশ্য। তো তারা কেন সেই ডকুমেন্ট রাখবে না? সেই ভিডিও আমরা দেখতে চাই, যে এখানে কিভাবে ঢোকা হয়েছে, কিভাবে খোলা হয়েছে, কিভাবে খোলার পরে এতগুলো 832 ভরি সোনার অলংকার তো মানুষ বস্তা ভরে রাখে না, আর বস্তার জায়গা না, ছোট্ট এতটুক উচ্চতা, এতটুক বড় একটা বক্স, একটা ড্রয়ার, সোজা কথা। সেই ড্রয়ারের মধ্যে আমরা সবাই জানি যে স্বর্ণ অলংকার বাসায় বা কিভাবে স্বর্ণ অলংকার কিভাবে রাখে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বক্স আছে। এগুলি বক্সে বিভিন্ন ভাবে সংরক্ষণ করতে হয়, নাচে ওপেন থাকলে এগুলি ঝং পরে যেতে পারে, ঝং পরে না মানে ডিসকালার হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, চাপ পড়তে পারে, নানান কিছু হতে পারে, যার জন্য এটা প্রত্যেকটা প্যাকেট থাকে, মানে বক্স থাকে, ছোট হোক বড় হোক বক্স থাকে। তো 832 ভরি অলংকারের জন্য কত বড় সোজা একটা আলমারির প্রয়োজন। আর এই ড্রয়ার তো আমি আমি বুঝালাম আপনাদেরকে, যাদের আছে তারাও জানেন। একটা ছোটখাটো আলমারির প্রয়োজন হবে এই গয়নার বক্স আর গয়না রাখার জন্য। এটা হলো একটা। অতএব আমরা জানতে চাই, দেখতে চাই কি গয়না এবং কিভাবে তারা পরিমাপ করলো। এখানে 832 ভরি বললো কেন? তারা ওজনে বলতে পারতো 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, একটা ওয়েট মেশিনে দিয়ে ভরির হিসাব কিভাবে তারা বের করলো? এখানে ভরি ভরি ভরি, এখানে কতটুকু স্বর্ণ আছে, কতটুকু পাথর আছে, এটা কত ক্যারেটের স্বর্ণ, এখানে সবই কি 22 ক্যারেটের, সবই কি 21 ক্যারেটের, সবই বা 18 ক্যারেটের, বা সনাতনী পুরানো স্বর্ণ? হিউজ অ্যাম্বিগিউটি। আমার ফেসবুকে একজনে মন্তব্য করলো, স্ক্রিপ্ট দুর্বল, ঘটনা সত্য, এরকম। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা এটা জানতে চাই, দেখতে চাই, জানতে নাই না, দেখতে চাই, ফুল অপারেশনটা আমরা দেখতে চাই। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তার ব্যাংকের কোনো লকারে কোনো স্বর্ণ নাই। ওই যে আমি বললাম প্রয়োজন নাই, তো ওনার নিজের বেডরুমের মধ্যে এরকম বড় সিন্ধুক আছে মোটামুটি, সেখানেই তার যত এরকম উপহার সামগ্রী টুকটাক যা নিজের যা, এগুলো সব ওখানে রাখে, ওখানেই ছিল। আর সব মানুষকে দিয়ে দিত, এই শাড়ি অমুক শামুক যা আছে এগুলি যদি না দিত উনি, ওনার পুরো বেডরুম ভরে যেত, আরো বা কয়েকটা রুম রাখতো, যেইভাবে ওনাকে মানুষ দিয়ে যায়, উনি নিজেও অনেক সময় দিয়ে গেল, রেখে গেল, কেউ বিদেশ গেল, কেউ করলো, সেই করলো, যেহেতু শাড়ি পরে উনি, হাজার হাজার শাড়ি ওনাকে, আবার হাজার হাজার শাড়ি মানুষকে দিয়েও দিচ্ছে। এখন কথা হচ্ছে, প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন
ব্যাংকের কোনো লকারে আমার কোনো স্বর্ণ নেই, ছিল না, নাই। যদি তারা আবিষ্কার করে থাকে, সেটা বিক্রি করে যেন এই বস্তিতে আগুন লাগানো হয়েছে, এই গরিব মানুষদেরকে সেগুলো দিয়ে দেয়। আপনারা জানেন যে 2টি পোর্ট, লালদিয়া এবং পানগাঁও, 2টি পোর্ট ইতিমধ্যে বিদেশিদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে অনেকে কেউ কেউ জানতে চেয়েছেন যে সরকার পরিবর্তন হলে এই পোর্টগুলি, এই চুক্তিগুলি বাতিল করার কোনো সুযোগ আছে কিনা। প্রথম কথা হলো, ডেভিলের মতো কাজ করে, খুবই চতুর, স্বাভাবিক, ডেভিল তো। সো সে এমন এমন জায়গায় এই চুক্তিগুলি করেছে যেগুলি সেন্সিটিভ কান্ট্রি, যেমন ডেনমার্ক, সুইজারল্যান্ড। ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য, সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলো পার্টনার মেম্বার, মানে তাদের খুবই পাওয়ারফুল একটি দেশ, খুবই সম্মানিত একটি দেশ, গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড পলিটিক্সে গুরুত্বপূর্ণ একটি দেশ। এখন কোন সরকার পরিবর্তন হয়ে গেলে কি হবে? দেখবে যে এখানে দেশ বিরোধী কি কি আছে, কারণ ডেভিল তো ঘোষণাই দিয়ে দিয়েছে এই চুক্তি মানুষকে জানানো যাবে না। এই নন ডিসক্লোজার ক্লজ দিয়ে আছে ওখানে, যেটা আমেরিকার সাথে এরকম করেছে। তো এখানেও সেটা দিয়ে রাখছে যে মানুষকে জানানো যাবে না চুক্তির কি কি শর্তে সে চুক্তি করলো, মানুষকে জানাবে না। দেশের সম্পদ বা দেশের মানুষ মালিককে জানাবে না। সেই 2 দিনের বৈরাগী আসছে, যা যখন যেখানে যা পারতেছে লিখে দিয়ে দিচ্ছে। অতএব এখন আমার কথা হচ্ছে যে সরকার পরিবর্তন হলে সেখানে যেটা করতে পারবে বড়জোর, এটা দেখতে হবে, দেখবে যে ক্লজগুলি সেখানে কি আছে, ধারাগুলি কি আছে। সেখানে যদি প্রচন্ড দেশের স্বার্থবিরোধী যেসব ধারা আছে সেগুলো নিয়ে তারা কথা বলবে, চুক্তি বাতিল করতে পারবে না, পারবে কিন্তু এর হিতে বিপরীত হবে, কারণ ইউরোপিয়ান কান্ট্রি। এইটার জন্য ইউরোপীয় ইউনিয়ন পরে আবার ধরবে, এটা নিয়ে তোল গোলমাল শুরু করবে। ব্যবসা বাণিজ্য আমাদের সবচেয়ে বড়, সেখানে আমাদের বড় স্টেক হোল্ডার তারা, সেখানে তো আমরা কোনো ঝামেলা করতে পারবো না। ও তো জানে যে এই কাহিনীটা এখানে করলে এখানে খুব একটা সুবিধা করতে পারবে না, অন্য দেশের করলে ঠুসঠাস আমরা বাতিল করতে পারতাম, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য যেহেতু সেটা সেভাবে করা যাবে না। যার জন্যই সেই কাজটা ওখানে করছে, টুপাইস কামানোর জন্য। কমিশন ছাড়া তো আর সে কোনো কাজ করবে না, সেটা হলো মূল স্বার্থ। আর ইউরোপীয় ইউনিয়নকে তার পক্ষে রাখার জন্যে সে এই ধান্দাগুলি করেছে। এটা দেখার বিষয় হলো সরকার পরিবর্তন হলে যে এখানে যেটা মানুষকে জানানো হবে কি সমস্যা আছে এখানে, দেশ স্বার্থ বিরোধী, সেটা নিয়ে আলোচনা করে তখন ওই ইউরোপীয় ইউনিয়ন কি বলতে হবে যে ভাই তোমার একটা সদস্য, ওদেরকে ওরা যদি রাজি না হয় তাই আমাদের যেতে হবে তাদের কাছে যে এখানে একটা প্রবলেম আছে, এটা তুমি তাদেরকে বলে সলভ করো, তাহলে এটা একটা অ্যামিকেবল একটা সেটেলমেন্ট হতে পারে। আর ডিপি ওয়ার্ল্ডকে যেই দেওয়ার কথা, এই নিউমোনিং কন্টেনার টার্মিনাল, যেটা লাভজনক, প্রয়োজন নাই। আমরা যা টার্গেট দেওয়া আছে কন্টেনার হ্যান্ডেলিং এর, তার চেয়ে কয়েক লক্ষ কন্টেনার আমরা আমাদের ওখানকার লোকজন হ্যান্ডেল করতেছি, অত্যন্ত লাভজনক। সেটাকে কেন দেওয়া হবে? অথচ দেখেন এইটা নিয়ে কোর্টে মামলা চলতেছে, কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে। এখন অ্যাটর্নি জেনারেল বিএনপির থেকে নির্বাচন করবে, বিএনপির তারেক যে এটার বিপক্ষে কথা বলতেছে, কারণ এটার মধ্যে মধু আছে, এই মধুটা তো ইনুসার কত খাবে, অথবা আমরাও খাইতে হবে। এটা বলে না যেটা অন্যায়, এটা দেওয়া যাবে না। তারেক জিয়া কিন্তু এই কথা বলে না যে এটা দেশের স্বার্থ বিরোধী, এই কাজ করা যাবে না। সে বলতেছে এই সরকার করতে পারবে না, মানে আমরা যদি ক্ষমতায় আসি আমরা করব। এটা নিয়ে এখন কোর্টে বাঁচছে গঞ্জাম। অ্যাটর্নি জেনারেল তার চাকরি বাঁচানোর জন্য, চাকরি রক্ষা করার জন্য বিএনপির স্বার্থের, তারেক রহমানের স্বার্থের বাইরে গিয়ে এখন ইনুসের দালালি করতেছে যে এই সরকার যা কিছু, একটা রেগুলার সরকার, নির্বাচিত সরকার যা করতে পারে এই সরকারও নাকি তা করার ইখতিয়ার আছে। এই হলো অ্যাটর্নি জেনারেলের বক্তব্য কোর্টের কাছে। আর ওখানে মাহবুবউদ্দিন খোকন, জয়নাল আবেদিন, কায়সার কামাল, জমির উদ্দিন সরকার সব একসাথে, বিএনপির নেতারা মাথারা একসাথে এটার বিরুদ্ধে, যেহেতু তারিখ জিয়া বলছে। তো এই কাহিনী চলতেছে কোর্টে। আর ডিপি ওয়ার্ল্ডটা কেন চুজ করা হয়েছে? ডিপি ওয়ার্ল্ডকে চুজ করা হয়েছে, ডিপি ওয়ার্ল্ড হলো আমেরিকান ডিপ স্টেটের একটি অংশ, এবং ইউনাইটেড আরব আমিরাত। এখানে একটা কিছু হলে এটা পর বাতিল করা যাবে না, কারণ ইউনাইটেড আরব আমিরাত আমাদের লক্ষ 14-15 লক্ষ আমাদের কর্মী ওখানে কাজ করে। তাদের সাথে কোনো ঝামেলা করলে তারা সব লোকজন পাঠিয়ে দিবে। তাতে আমরা সাহস করবো না এখানে যেন এটা নতুন করে চুক্তি হোক, বাতিল হোক, এটা এই হোক সে হোক। তো এই ডেভিলের কাজ হলো এত চতুর যে কোন জায়গায় করলে এটা ভবিষ্যতে এটা চেঞ্জ করতে পারবে না, সেই জায়গায় যায় সেই সব ধান্দাবাজি করে দেশটাকে বিক্রি করার পথে চলে গেছে। যাই হোক, শেষ কথা হচ্ছে ডেভিল যতদিন থাকবে এরকম আবিষ্কার করবে, সোনার গয়নার খনি আবিষ্কার করবে, দেশ বিক্রির চক্রান্ত করবে, আমাদের দেশের মানুষের
প্রস্তুতি নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই ডেভিল মুক্ত বাংলাদেশ করা যায়, এই ডেভিলকে বাংলাদেশ মুক্ত করা যায়, বাংলাদেশ থেকে এই ডেভিলকে তাড়ানো যায়, এই ডেভিলকে ধরা যায়, আটকানো যায়।